ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের ভিডিও হবে 25 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে রয়েছে কত কি মিশে আছে, এই চ্যাপ্টারটা থেকে আমি পড়া শুরু করব। তাহলে চলো আমরা জেনে নিই। রোজকার জীবনে আমরা অনেক সময় নানা রকম জিনিস মিশে থাকতে দেখি। যেমন ধরো চাল আর কাঁকড় মিশে থাকে, জলে নুন বা চিনি গুললে তারা মিশে যায়। তোমরা দেখেছো মুড়িতে মুড়ির গুঁড়ো মিশে থাকে, বালি সিমেন্ট আর জল দিয়ে সিমেন্ট মাখা হয়। একের বেশি রকমের জিনিস মিশে গেলে আমরা বলি মিশ্রণ তৈরি হয়েছে। তাহলে একের বেশি রকমের জিনিস মিশে গেলে তাকে আমরা কী বলি? মিশ্রণ হয়ে রয়েছে। অনেক সময় আবার মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করা দরকার হয়। কী করে মিশ্রণের উপাদানগুলো আলাদা করে তা জানা যাক। হাতে করে আলাদা করা। দিদিমণি বললেন, তোমরা চাল থেকে কাঁকড় আলাদা করতে দেখেছো? রেশমা বললে, হ্যাঁ দিদি, কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই হলো। তাহলে চাল থেকে কাঁকড় এটা কিসের মাধ্যমে বাছা হয়, কিভাবে বাছা হয়? এটা কিন্তু হাতে করে আলাদা করা হয়। ঠিক আছে, কুলোতে করে ঝেড়ে ঝেড়ে, ঠিক আছে, সেখান থেকে চাল থেকে কাঁকড় কিন্তু আঙুলে করে মানে হাতে করেই বাছা হয়। ঠিক বলেছো। এভাবে আলাদা করা কখন সম্ভব জানো? যদি প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা যায় আর হাতে করে ধরা যায়। তাহলে সত্যি তো কখন করতে পারবো? যে দুটো জিনিসকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, আমি চালটাকেও খালি চোখে দেখতে পাচ্ছি, আমি কাপড়টাকেও খালি চোখে দেখতে পাচ্ছি, এবং দুটো জিনিসকেই আমি হাত দিয়ে ছুঁতে পাচ্ছি। এরকম জিনিসের ক্ষেত্রে এইভাবে আলাদা করা যায়। হাওয়ার সাহায্যে আলাদা করা। তোমরা কেউ চাল বা ধানের খোসা আলাদা করতে দেখেছো? ধানের খোসাকে বলে তুষ, জানো তো? তাহলে ধানের খোসাকে কি বলা হয়? ধানের খোসাকে বলা হয় তুষ, মনে রাখতে হবে। ঠিক আছে। অরুণ বলল, আমি দেখেছি দিদি, মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে, তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলেই তা আলাদা হয়ে যায়। হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে মানে কি? ঠিক এইভাবে দেখো, ঝাড়তে হবে। দেখো উপর থেকে ধান, এখানে রয়েছে ধানও রয়েছে আর তার সঙ্গে তুষও রয়েছে। ঠিক আছে, তো এভাবে যখন ঢালবে তখন কী হবে? তুষগুলো তো খোসা, সেগুলো হাওয়া যখন দেবে সেগুলো হাওয়াতে উড়ে সেগুলো আলাদা দিকে চলে যাবে আর ধানটা নিচে পড়ে যাবে। ঠিক আছে, বা চালটা নিচে পড়ে যাবে। তাহলে এভাবে আলাদা করা যায়। হ্যাঁ, ধানের চেয়ে তুষ হালকা, তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে, উড়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে এটাকে আলাদা করা যায়, হাওয়ার সাহায্যে এটাকে আলাদা করা যায়। আর কি জিনিস কীভাবে আলাদা করা যায় দেখি? ছাঁকনি নিয়ে কাজ। দিদিমণি এবার একটা ছাঁকনি তুলে দেখালেন, বললেন, এটা কি, এটা দিয়ে কি করা যায় বলো তো? সিধু বলল, চা ছাঁকা যায়। ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো উপরে আটকে যায়। আচ্ছা, যদি মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে চাই তাহলে কি করতে হবে? এই চা ছাঁকনি দিয়ে হবে? আফতাব বলল, ছাঁকনির ফুটোগুলো বড্ড ছোট, মুড়ির গুঁড়োগুলো আটকে যাবে। তাহলে ওই চা যেটা দিয়ে ছাঁকা হয় তা দিয়ে কিন্তু মুড়ির গুঁড়ো থেকে মুড়িকে কিন্তু আলাদা করা যাবে না। রুকসানা বলল, একটা চালুনি আনলেই হয়ে যাবে। তাহলে চালুনি দরকার। তাহলে মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে কী দরকার? চালুনি দরকার। চালুনিতে রেখে ঝাড়লেই গুঁড়োগুলো চালুনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে, নিচে পড়ে যাবে গুঁড়োগুলো, মুড়িগুলো চালুনির মধ্যে থেকে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ছাঁকনি আর চালুনির একই কাজ, দুটো ক্ষেত্রে একই নীতি, আলাদা করার কাজটা করা হচ্ছে। তাহলে দুটো একই জিনিস, কিন্তু দুটো দুরকম জিনিসের জন্য কাজে লাগে। নিজেরা আলোচনা করো। 1 গ্লাস জলে 1 চামচ নুন গুলে নেওয়া হলো। এই নুন জল থেকে ছাঁকনি দিয়ে কি নুন আর জলকে আলাদা করা যায়? তোমরা বলো তো, এটা কি আলাদা করা সম্ভব? কখনোই নয়, কারণ নুনকে আমরা খালি চোখে দেখতেও পাচ্ছি না। নুনকে আমরা যখন ঢালবো নুন জলকে, তখন কিন্তু কী হবে? নুন জল পুরোটাই কিন্তু ছাঁকনি গলে কিন্তু নিচে পড়ে যাবে। ফলে নুন আর জলকে কিন্তু এভাবে আলাদা করা যাবে না। পরে আসবো আমরা কীভাবে আলাদা করা যায়। থিতিয়ে ফেলে আলাদা করা। দেখো দিদিমণি রাজেশকে বললেন, তোমার মা কী করে চাল ধুয়ে নেন দেখেছো? রাজেশ বলল, চালটা নিয়ে একটু জল দিয়ে হাতে করে নাড়িয়ে নেয়, তারপরে ওপরের জলটা ঢেলে ফেলে দেয়। হ্যাঁ, ঠিকই বলেছ। এতে হালকা ধুলো জলের সঙ্গে বেরিয়ে যায়। চালের দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। তাহলে চালের দানাগুলো তলায় থিতিয়ে পড়ে, আর চালের মধ্যে যদি কোনো নোংরা হালকা কিছু ভেসে থাকে সেগুলোকে জলের মধ্যে ভেসে ওঠে, আর সেগুলো জলটা ফেলে দিলেই সেগুলো পড়ে যায়। তাহলে এভাবে আলাদা করা যায় থিতিয়ে পড়লে। নদীর নিচে ভাসমান, হ্যাঁ, সূক্ষ্ম বালি মাটি থিতিয়ে পড়ে নদী ক্রমশ বুজে আসে। তাহলে ঠিক একইভাবে কিন্তু নদী বুজে আসছে কীভাবে? বালির কণাগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে নদী ক্রমশ বুজে আসে। বন্যার পরে যে পলিমাটি থিতিয়ে পড়ে সেই পলিমাটি চাষের পক্ষে খুব উপযোগী হয়। যখন ধরো বন্যা হয় তখন কি হয়? পুরো মাঠে ঘাটে পুরো জল জল চলে আসে, বন্যার জল আর কি যাকে বলা হয় চলে আসে। তার সঙ্গে কি হয়? নদীর পলি মাটি বা সেই কাদামাটি সেগুলোও কিন্তু চলে আসে। এরপরে কী হয়? নদীর জলটা যখন চলে যায়, এবার জলটা বেশ কিছুদিন থেকে যায়, বন্যার জল, সেই বন্যার জল থেকে যাওয়ার ফলে কি হয়? সেই বালি বা
মাটি যেগুলো সেগুলো কি হয় থিতিয়ে পড়ে কী হয় নিচে চাষের জমিতে পড়ে থাকে। এবারে কী হয় জল যখন আস্তে আস্তে চলে যায় বা শুকিয়ে যায় তখন কী হয় মাটির মধ্যে চাষের জমিতে সেই মাটিগুলো থেকে যায়, সেটাই হচ্ছে পলি মাটি। এই মাটি চাষের পক্ষে কিন্তু খুবই উপযোগী। মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা। দেখো দিদিমণি এসে অরুণকে ডেকে বললেন, তুমি এই বাটিতে একটু জল ঢালো, এতে 2 চামচ নুনকে চামচের সাহায্যে গুলে দাও। এটা কি তৈরি হলো? অরুণ বলল, নুন জল তৈরি হলো দিদি। এই নুন জলটা যদি একটা থালায় ফেলে দুপুরে রোদে রেখে দিই 2 দিন পরে কি দেখতে পাবো? রাজেশ বলল, আমি বলবো দিদি জলটা উবে যাবে, নুনটা পড়ে থাকবে। কারণ এর আগে আমরা জলের বাষ্প হওয়ার কথা পড়েছি, যে জল গরম তাপ পেলে কি হয় বাষ্প হয়ে যায়। তাহলে নুন আর জল, নুন কি বাষ্প হতে পারে? নুন বাষ্প হয় না, কিন্তু জল তো বাষ্প হয়। তাহলে গরমে কি হবে জলটা বাষ্প হয়ে উড়ে চলে যাবে আর নুনটা কিন্তু থালার মধ্যে পড়ে থাকবে। তুমি কি করে জানলে? রাজেশ বলল, আমরা দীঘায় বেড়াতে গেছিলাম, সেখানে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট না কেচে রোদে রেখেছিলাম। প্যান্টটা শুকোনোর পর তাতে সাদা সাদা কেমন দাগ হয়ে গিয়েছিল। মা বলেছিল ওটা সমুদ্রের জলে নুন। কি করে বুঝলে ওটা নুনই বালি নয়? রাজেশ বলল, ওটা যে জলে গুলে যায়, বালি তো জলে গলে না। তার মানে যখন প্যান্টটা পড়েছিল তখন কি হচ্ছে, বালি থাকলে তো সেটা জলে গুলবে না, কিন্তু নুন তো জলের মধ্যে গুলেছিল, তাই প্যান্টটা পরিষ্কার দেখাচ্ছিল। কিন্তু যখনই সেই জল শুকিয়ে উবে গেল, ঠিক আছে, প্যান্টের মধ্যে বালিগুলো এই নুনগুলো কিন্তু দেখা যেতে লাগলো সাদা সাদায়। আফতাব বলল, দিদি তাহলে সমুদ্রের জল থেকে কি নুন তৈরি করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, সমুদ্রের জল থেকে এইভাবে নুন তৈরি করা কত সহজ। একসময় ভারতে এভাবে নুন তৈরি করতো লোকেরা। পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিল। তারা নুনের ওপর চড়া কর বসিয়ে দিয়েছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করেন, নুনে কর বসালে সবারই অসুবিধা হবে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাঁর নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তুলে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। ঠিক আছে, তাহলে এটা জানতে হবে একটা সময় যখন আমরা ইংরেজদের অধীনে ছিলাম, পরাধীন ছিল আমাদের দেশ, তখন কিন্তু এই নুন তৈরির ওপর বাধা দিয়েছিল কারা? বাধা দেয়নি, মানে কর বসিয়ে দিয়েছিল যে নুন তৈরি করতে গেলে একটা মোটা অঙ্কের টাকা ব্রিটিশ শাসকদেরকে কিন্তু দিতে হবে। ফলে কী হবে, নুন ছাড়া যেমনি রান্না হয় না, তাহলে নুন সব ক্ষেত্রেই ব্যবহার হয়। নুন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের নুন কাজে লাগবেই লাগবে। তাই নুনের ওপর তারা করটা বসিয়েছিল যে মানুষের এর থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় ছিল না। তার বিরুদ্ধেই কিন্তু আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, লবণ কর দেবো না, মানে নুনের ওপর কোনো কর আমরা দেবো না। মহাত্মা গান্ধীর নেতৃত্বে তারা সমুদ্রের জল তুলে কিন্তু সাধারণ মানুষ নুন তৈরি করা শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যায় 27 নম্বর পৃষ্ঠা। এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে খাবার কোথা থেকে পাই। এখানে বিভিন্ন রকম খাবারের ছবি তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে। এবারে দেখো উপরের খাবার তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া রয়েছে। এগুলো থেকে কী কী খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। দেখো এমন কিছু যা সরাসরি খাওয়া যায়। দেখো এখানে কলা, বাদাম, ঠিক আছে, আমি এখানে সবগুলো লিখিনি, মোটামুটি ইত্যাদি দিয়ে দিয়েছি। কলা, বাদাম, আম, পেঁপে, আপেল, দুধ, শসা, ডিম ইত্যাদি এগুলো সরাসরি খাওয়া যায়। আর যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয় সেটা হচ্ছে চাল, ঠিক আছে, গম, আলু, ঠিক আছে, আদা, পটল, মাছ, মাংস, দই, ডাল ইত্যাদি এগুলো অন্য খাবারের সঙ্গে মিশিয়ে কিন্তু বানানো হয়। নেক্সট হচ্ছে উপরের ছবিগুলোর সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করো। সকালে কী খাও, ঠিক আছে, দেখো এখানে উপরে ছবিগুলোর সাথে মিলিয়ে বলেছে, তো ছবিগুলোতে আবার অনেক কিছু নেই যেগুলো আমরা খাই, ম্যাচ করেনি বলে আমি লিখে দিয়েছি। দেখো চা, বিস্কুট, পাউরুটি। দুপুরে কী খাও? ভাত, ডাল, মাছ, মাংস, আলু ইত্যাদি। বিকেলে কী খাও? মুড়ি, শসা, নারকেল, ম্যাগি ইত্যাদি। রাতে কী খাও? রুটি, ডিম, সোয়াবিন ইত্যাদি। কারণ এখান থেকে অনেক ধরনের খাবারই কিন্তু আমার মানে আমি কি বলবো, আমার উপকরণের মধ্যে এগুলো পড়ছে না। সকালবেলা যে খাবারগুলো আমি খাই তার মধ্যে থেকে এগুলো খুব একটা ম্যাচিং করছে না, তাই আমি আমার মতন এখানে লিখেছি। তোমরা যদি এই ধরনের এই খাবারগুলো খাও তোমরা চেষ্টা করবে এর মধ্যে থেকেই কিন্তু বেছে নিয়ে লেখার। ঠিক আছে, এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। ছবিতে দেওয়া উপকরণগুলো থেকে তৈরি খাবার ছাড়া তোমাদের এলাকায় আর কোনো রকমের খাবারের কথা জানা থাকলে সেই খাবারের নাম আর উপকরণ লেখো। একটা হচ্ছে চাউমিন। চাউমিন আর সব এলাকাতেই এখন তৈরি হয়। ময়দা, ডিম, সবজি দিয়ে তৈরি হয়। মোমো, ময়দা, সবজি, মাছ, মাংস, সাদা তেল, সস, লঙ্কা এগুলো দিয়ে কিন্তু মোমো তৈরি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যাকেট করা খাবার। নিচের ছবিগুলো ভালো করে দেখো। দেখো প্যাকেট করা চিপস, ক্যাডবেরি, এখানে একটা ফলের রস, কেক, নানা স্বাদের তৈরি খাবার। আর প্যাকেট করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে জেনেছো। তোমার প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লেখো। নিজেদের মধ্যে আলোচনা করে দিদিমণিকে জিজ্ঞাসা করে খাবারগুলি প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে লেখো। তোমার জানা খাবারের নাম। দেখো আমার জানা খাবারের নাম আমি লিখলাম চিপস। কবে তৈরি? 10/12/2023। এগুলো ডেটগুলো কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে। কতদিন অবধি খাওয়া যাবে? 3 মাস অবধি খাওয়া যাবে। তার মানে যাকে আমরা বলে থাকি এক্সপায়ারি ডেট। একটা করে প্রত্যেক জিনিসের কিন্তু একটা করে এক্সপায়ারি ডেট থাকে। ওষুধও যখন খাওয়া হয় দেখে নিতে হবে ওষুধের এক্সপায়ারি ডেট। যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু তার গায়ে এক্সপায়ারি ডেট কিন্তু দেওয়া থাকে, যে সেটা কত মাস খাওয়া যাবে একটা ডেট দিয়ে উল্লেখ করা থাকে। ঠিক আছে, তাহলে 3 মাস অবধি খাওয়া যাবে। নেক্সট হচ্ছে প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে নানা অসুবিধা হতে পারে। যেমন কী হতে পারে? পেটের গোলমাল হতে পারে, মোটা হয়ে যেতে পারে, আর খিদেও কিন্তু কমে যেতে
পারে প্যাকেট করা খাবার, কারণ প্যাকেট করা খাবার কিন্তু খাওয়া খুব একটা কিন্তু ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো, 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।